আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো এর বিগত লেকচারে আমরা পাকস্থলীতে পরিপাক পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমরা ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক বা ডাইজেশন অফ ফুড ইন স্মল ইন্টেস্টাইন এই এই বিষয় নিয়ে আলোচনা করব। সো সো আমার লেকচারটি সবাই ধারাবাহিকভাবে দেখবে এবং কি বইয়ের লাইন টু লাইন আমি বোঝানোর চেষ্টা করব এবং কি তোমরা যদি উপকৃত হয়ে থাকবে ইনশাল্লাহ। সো আমরা তো পাকস্থলী পর্যন্ত খাবার এনেছিলাম এবং কিভাবে কি পরিপাক হয় সেটা আমরা এর আগের লেকচারে পড়েছিলাম। তো আজকে আমরা পাকস্থলীর যে খাবারটা সেটা আমরা এখন ক্ষুদ্রান্তে নিয়ে যাব। ক্ষুদ্রান্তে নিয়ে যেয়ে সেখানে কিভাবে পরিপাক হয় সেই বিষয়গুলো দেখবো আর কি। তো এখানে দেখো লাইন টু লাইন আমি পরে তারপরে বোঝাই দিব। তাহলে পাকস্থলীর পাইলোরিক স্ফিংটারের পর পাইলোরিক স্ফিংটার হয়তো বা এর আগের অধ্যায়ে মানে এর আগের লেকচারে আমি বুঝাইছি। তো পাইলোরিক স্ফিংটারের পর থেকে বৃহদান্ত্রের সূচনা ইলিওকোলিক স্ফিংটার মানে বৃহদান্ত্রের যে মানে স্ফিংটার মানে হলো কি একটা দরজা। আমি বলছিলাম কি স্ফিংটার মানে হলো দরজা, মানে হলো যে পাকস্থলী যে থেকে যে ইয়েতে আসবে ক্ষুদ্রান্তে আসবে এই দরজা খুলে খুলে দিবে, তারপর কি পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে আসবে। আবার এই এরকম বৃহদান্ত্রের আগে এরকম একটা মানে দরজার মতো স্ফিংটার আছে। স্ফিংটার মানে একটা দরজার মতো আর কি, মানে একটা সিপি বলা যায় আর কি। তাহলে বৃহদান্ত্রের সূচনার যে ইলিওকোলিক স্ফিংটার মানে এটা বৃহদান্ত্র ঢোকার সময় যে দরজা, তার মানে এই মাঝখানের যেটুকু অংশ আছে মানে যে পাকস্থলীর যে দরজা আর এই বৃহদান্ত্রের দরজার এর মাঝখানে যে মানে আঁকাবাঁকা যে আছে, যে অংশগুলো আছে নাড়িভুঁড়ি, আমরা বাংলা ভাষায় বলে নাড়িভুঁড়ি, সেগুলো কি ক্ষুদ্রান্ত। তো এই পর্যন্ত বিস্তৃত প্রায় 6 থেকে 7 মিটার লম্বা। 6 থেকে 7 মিটার, বুঝতেছো এত বড় জিনিস, মানে আমাদের নাড়িভুঁড়ি আর কি 6 থেকে 7 মিটার প্রায়। পেছনের অংশকে ক্ষুদ্রান্ত বলে। তার মানে ক্ষুদ্রান্ত কাকে বলে বুঝতে পারছো? হ্যাঁ, এখন ক্ষুদ্রান্তের 3টি অংশ আমরা জানি, বলছিলাম ডিজে ইলিয়াস, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তার মানে ডিজেতে ডিতে হলো ডিউডেনাম, আর জেতে হলো জেজুনাম, আর ইতে ইলিয়াস মানে হলো ইলিয়াম। তার মানে প্রথম অংশ হলো কি ডিউডেনাম, দ্বিতীয় অংশ জেজুনাম, আর তৃতীয় অংশ কি ইলিয়াম। সামনে দেখাবো। আগে মনে রাখো যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, তাহলে কয়টি অংশ? এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যা ইউ আকৃতির এবং কত 25 থেকে 30 সেন্টিমিটার। এটা মুখস্থ, মানে এটা আমি মুখস্থ করাই দিতে পারবো না, তো সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। 25 থেকে 30 সেন্টিমিটার, এটা মনে রাখো যে সেন্টিমিটার নট মিটার। জেজুনাম মধ্যাংশ, ডিজোনামে যে মধ্যের অংশ বললাম যে প্রথমে ডিউডেনাম, তারপরে জেজুনাম, তারপরে ইলিয়াম। তারপর লম্বাই প্রায় কত 2.5 মিটার, এটা মনে রাখো লম্বাই কত মিটার 2.5 মিটার, এটা 2.5 মিটার, এটা কত 25 থেকে 30 সেন্টিমিটার। আর শেষ অংশ কি ইলিয়াম। এই দুইটা থেকে দুইটা যোগ করে আর বাদ বাকি যে অংশ থাকবে সেই অংশ কি সেই অংশটা কি মানে টোটাল 6 থেকে 7 মিটার, মানে 6 থেকে 7 মিটার লম্বা না, তাহলে এটা আর এটা যোগ করে এই 6 থেকে 7 মিটার থেকে বাদ দিলে যা থাকবে তাই কি ইলিয়াম বা ক্ষুদ্রান্তের 3/5 মানে এই ক্ষুদ্রান্ত, মানে পুরা ডিউটেনামি জেজুনাম আর ইলিয়াম যে পুরা ক্ষুদ্রান্তটা আছে, এই ক্ষুদ্রান্তের কত অংশ? 3/5। আচ্ছা, যাই হোক। তারপর সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে, এটা মনে রাখো। সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। খাদ্যের উপর 3 ধরনের রস, যেমন আমরা তো পাকস্থলীতে পড়ছিলাম পাকস্থলীর রস, মানে পাকস্থলীর রস বলতে গ্যাস্ট্রিক, মানে গ্যাস্ট্রিক রস আর কি, বা হ্যাঁ গ্যাস্ট্রিক জুস। তাহলে পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস এবং পিত্তথলিতে কি পিত্ত রস উৎপন্ন হয়, আর অগ্নাশয়ে রস উৎপন্ন হয়। এখন এই বিষয় হলো যে সবগুলা কি, যেহেতু এনে কি বলছে যে সকল চূড়ান্ত পরিপাক ঘটে কি ক্ষুদ্রান্তে, তার মানে কি এই পিত্ত রস, অগ্নাশয় রস এবং যান্ত্রিক রস সবগুলা কি ক্রিয়াশীল হতে হবে, মানে খাদ্যের উপরে মানে ক্রিয়া করতে হবে। তার মানে কি ডিউটেনামে আসতে হবে বা ক্ষুদ্রান্তে আসতে হবে, সবগুলা কি তখন ক্ষুদ্রান্তে আসে। এখন যান্ত্রিক পরিপাক, এখন দেখো এই যে ক্ষুদ্রান্ত যে মানে এখানে যান্ত্রিক পরিপাক বলতে পারছি যে ক্ষুদ্রান্তের যে অংশটা আছে, মানে ক্ষুদ্রান্তে আসলে যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে, তো সেটা আমরা তো জানি কি পরিপাক কয়টা পদ্ধতিতে ঘটে। একটা হলো যান্ত্রিক পরিপাক, আর একটি কি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক মানে কি চাপ চুপ দিয়ে ক্ষুদ্র ভেঙে পরিবর্তন করা, আর রাসায়নিক পরিপাক হলো কি রাসায়নিক পদার্থ দ্বারা পরিপাক করা। তাহলে যান্ত্রিক পরিপাক ডিউটেনামে বা ক্ষুদ্রান্তে কিভাবে ঘটবে? আন্তরিক রসের মিউসিন, এই যে আন্তরিক রসে মিউসিনের ক্রিয়ায় ক্ষুদ্রান্তে
অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। এই যে মিউসিন। আন্তরিক রস কোনটা? আন্তরিক রস হলো এই যে আমরা যে অন্ত্র আছে যে আমাদের এই যে ক্ষুদ্রান্তের যে অন্ত্র মানে ক্ষুদ্রান্ত আছে যে ক্ষুদ্রান্ত একটা নালী, এই নালীর যে এক থেকে এক ধরনের রস নির্গত হয় যার নাম মিউসিন। মিউসিনের কি আর কি ক্ষুদ্রান্তে অবস্থিত খাদ্যবস্তু পিচ্ছিল হয়ে স্থানান্তরিত হয়। মানে কি এটার কাজ কি? পিচ্ছিল করা। আমার যেমন লালা যেমন আমাদের খাদ্যবস্তু পিচ্ছিল করে, ঠিক সেম ভাবে অণুকে তো আর লালা নাই, সেখানেও কি এরকম একটা ইয়ে আছে, আহ, আন্তরিক যে গ্রন্থি আছে, এই গ্রন্থিতে মানে আন্তরিক গ্রন্থি বলতে আন্তরিক একটা মানে ধরো গ্রন্থি আর কি, সে জায়গাতে কি মিউসিন ঘটিত হয়। মিউসিন কি একটা এনজাইম, ধরো এই এনজাইম কি করে খাদ্যবস্তু পিচ্ছিল করে। ঠিক ওয়ান কাইন্ড অফ আমাদের মুখে যদি খাবার দিই, খাবার দিলে লালা আমাদের ঠিক সেম কাজটাই করে। তারপর কি ব্রুনাই গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। এটা 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 একটু মনে রাখো, ব্রুনাই গ্রন্থি আর গবলেট কোষ, এটা হলো, এটা একটু মনে রাখা লাগবে যে ব্রুনাই গ্রন্থি আর কি গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা করে। মিউকাস ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা থেকে রক্ষা, তার মানে হলো মিউকাস হলো কি ওই যে আমরা বলছিলাম কি মিউকোসা স্তর আছে না ইয়েতে পাকস্থলীতে, ঠিক সেম ভাবে এপাশে কি মিউকাস ক্ষুদ্রান্তের মিউকাস একটা মানে ইয়ে আছে আর কি, পর্দা আছে, মিউকাস পর্দা, যেটা কি করে ক্ষুদ্রান্তের প্রাচীরকে এনজাইমের কার্যকারিতা রক্ষা করে। ঠিক সেম ভাবে এই সেল থেকে রক্ষা করছে কারা? মিউকোসা নামে একটা পর্দা। ঠিক সেম ভাবে এখানেও মিউকাস নামের একদম মানে পর্দা টাইপের একটা কিছু আছে প্রাচীরকে, যাকে ক্ষুদ্রান্তের প্রাচীরকে কি রক্ষা করে। এখন পিত্তরস পরোক্ষভাবে অন্ত্রের জীবাণুর কর্মক্ষমতা কমিয়ে দেয়। মানে এই যে এখন আমাদের খাবারের সময় আমরা তো অনেক জীবাণু খেয়ে ফেলাই, খাদ্যের মধ্যে জীবাণু থাকতে পারে না, হাতের মধ্যে আমরা খাদ্য খাই, হাতের মধ্যে জীবাণু থাকতে পারে, সেগুলো খাইলে পিত্তরসে মানে এই জীবাণু যদি শরীরের ভিতরে যায় তাহলে তো মারাত্মক ক্ষতি। এই ক্ষতিগুলো কমানোর জন্য জীবাণু নাশ করে কারা? এই যে পিত্তরস পরোক্ষভাবে, মানে সরাসরি না, প্রত্যক্ষভাবে হলো সরাসরি, তো পরোক্ষভাবে হলো মানে কি সে হইলো কি দূরে থেকে কোনো কাজ নিয়ন্ত্রণ করে, সেটা হলো পরোক্ষভাবে। পিত্তলবণগুলো ক্ষুদ্রান্তের পেশির ক্রমসংকোচন বাড়িয়ে বৃহদান্তের দিকে খাদ্যের গতি বৃদ্ধি করে। এই যে দেখো পিত্তলবণগুলো ক্ষুদ্রান্তের পেশি সংকোচন ক্রমসংকোচন, আমি কিছু যে যান্ত্রিক পরিপাক মানে কি খাদ্যের মানে চলা বা কি যান্ত্রিক মানে কি চলা বা কি খাদ্যকে ক্ষুদ্র অংশে ভাঙা এরকম কি, তাই না? পিত্তলবণগুলো কি করছে ক্রমসংকোচন মানে সংকোচন প্রসারণ করে বাড়িয়ে বৃহদান্তের দিকে মানে খাদ্য, এই যে আমাদের যে নাড়িভুঁড়ি আছে সেটার ভিতর দিয়ে খাবার কি আগাইতে হবে না, বৃহদান্ত্র পর্যন্ত যাইতে হবে না, তাহলে এই যে যাওয়ার যে কাজটা সেটা কি পিত্তলবণ কি সহযোগিতা করে আর কি। তারপরে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ে সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। এখন ভাই এই যে যকৃৎ আছে, যকৃতের পরে কি যকৃৎ থেকে কি মানে কি উৎপন্ন হয়? যকৃৎ থেকে উৎপন্ন হয় পিত্তলবণ। পিত্তলবণগুলো কোথায় সংযোজিত হয়? পিত্তথলিতে থাকে। এখন বিষয় হলো পিত্তথলি থেকে তো এই ডিউটেনামে আসতে হবে, এটা নালীর মাধ্যমে আসে, সেই নালীর মাধ্যমে তো আসতে হবে, আসতে হবে, এই আসার কাজটা করে কারা? এই কোলেসিস্টোকাইনিন ওই পিত্তথলিকে মানে করে মানে পিত্তাশয়ে সংকোচন ঘটায় আর কি, ঘটায়। দেখো ধরো একটা একটা পাতিলের মধ্যে, ধরো একটা পাতিল না, এটা ধরো ধরো এই বেলুনের মধ্যে পানি নিছো, পানি নিয়ে বেলুনের মধ্যে পানি তো আছে, দুই পাশ থেকে চাপ দিছো, তাহলে বেলুনের মাথার যে অংশ আছে সেগুলো দিয়ে কি পানি উপচে পড়ে যাবে না? মানে উপচে পড়ে কি হবে? আউটসাইডে পড়ে যাবে না? ঠিক সেম ভাবে আউটসাইডে পড়লে আর আউটসাইডে যদি আমরা একটা নলের মতো একটা অংশ দেই তাহলে কি সেই পানি পড়ে কি নলের মাধ্যমে আসবে না? ঠিক সেম ভাবে কোলেসিস্টোকাইনিন সেই হরমোনকে কি করে পিত্তাশয়কে সংকুচিত করে দেয়। তারপর কি তার ভিতরে যদি পানি সঞ্চিত কি পানি তরল পিত্তরস মানে কি তরল পদার্থ, সেটা কি ওই নলের মাধ্যমে কিসে আসে? ক্ষুদ্রান্তে আসে আর কি। পিত্তলবণ স্নেহদ্রব্য দ্রব্য পিত্তলবণ স্নেহদ্রব্য বা দ্রব্যকে অবদ্রবণ বা ইমালসিফিকেশন এর মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত, তার মানে স্নেহ পরিপাক করার সময় এই ইমালসিফিকেশন কি সেটা মানে বুঝতে পারবো আর কি। এখন আসলে রাসায়নিক পরিপাক, যান্ত্রিক পরিপাক আমরা পড়লাম যে যান্ত্রিক পরিপাকে এই যে এখানে একটা লোক মানে কথা লিখছে, ডোন্ট কনফিউজড মিউসিন অ্যান্ড মিউকাস। মিউকাস আর মিউসিন এই দুইটা কিন্তু আলাদা জিনিস, এই দুইটা কখনো একত্রিত করা যাবে না। রাসায়নিক পরিপাক পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইম, এই যে কাইম মানে কি
ওই যে খাদ্য মন্ডে যে পরিণত সেটা হলো কি কাইম। এবং কি যেহেতু পাকস্থলীতে কি এই সেল থাকে, তার মানে কি অম্লীয় কাইম। অর্ধপচিত এবং কি অর্ধপচিত মানে কি কয়দিন থাকে, 4 থেকে 9 ঘন্টা থাকে। আমি পড়ছিলাম বা এর আগে পড়াইছিলাম যে 4 থেকে 9 ঘন্টা থাকে, তার মানে খাদ্য কি প্রায় পচে গেছে আর কি। 9 ঘন্টা একটা কোনো জায়গায় যদি একটা খাবার ভাত যদি রেখে দাও 9 ঘন্টা, মানে খাবার বলতে তরকারি যদি রাখো, তো যে খাবার তরকারি কিন্তু একটু চোক্কা চোক্কা ওঠে আর কি। সেটাই অর্ধপাচিত শর্করা। আর যদি এই সেল থাকে তাহলে ভাই তো পচার তো মানে কথা, মানে মারাত্মক কথা। তাহলে শর্করা ও আমিষ এবং প্রায় অপরিপাকৃত স্নেহদ্রব্য কি হয়, আমরা জানি কি 3টে খাদ্যই মাত্র কি পরিপাক গ্রহণযোগ্য, আর কি ভিটামিন, খনিজ লবণ আর কি, আর হলো পানি, এগুলা কি সরাসরি আমাদের দেহে শোষিত হয়। কিন্তু এই যে শর্করা, আমিষ আর কি অপরিপাক স্নেহ পদার্থ, এগুলা কি স্নেহদ্রব্য কি হয় এই দেখা যাচ্ছে না। যাই হোক, কায়েম ক্ষুদ্রান্তের গহ্বরে পৌঁছালে অন্ত্রের প্রাচীর, অন্ত্র মানে ওই যে নাড়িভুঁড়ি আর কি, নাড়িভুঁড়ির যে প্রাচীর আছে সেই প্রাচীর থেকে এন্টারোকাইনিন, সিক্রেটিন এবং কি কোলেসিস্টোকাইনিন নামক হরমোন খরিত হয়। এখন এই যে হরমোন যে খরিত হয় সেটা কি বহিঃখরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, এরকম পড়ছো না যে হরমোন কোন জায়গা থেকে নিঃসৃত হয়? তো দেখি হরমোন কি বহিঃখরা গ্রন্থি, এটা আমরা কিন্তু উল্টাপাল্টা পাচ্ছি ভাই, প্লিজ এটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আসলে কোন জায়গা থেকে? নাহলে গ্রন্থি হলো দুই ধরনের, একটা কি নালীযুক্ত আর কি নালীবিহীন। এখন নালীযুক্ত যেটা সেটা হলো কি বহিঃখরা গ্রন্থি, আর নালীবিহীন যেটা সেটা অন্তঃক্ষরা গ্রন্থি। এখন নালীবিহীন যেটা সেটা কি হরমোন, সেটা থেকে নালীবিহীন যেটা আছে সেটা বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে, এখন এইভাবে চিন্তা করবা যে বহি মানে কি অনেক দূরে থেকে একটা পানি নিয়ে আসতে হলে কি হবো, অনেক দূরে থেকে একটা পানি নিয়ে আসতে হলে পাইপ দিয়ে নেওয়া লাগবে। আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে কাছে, মানে কাছে, মানে অন্তরের ভিতরে, মানে আমাদের খুব কাছের আর কি, কাছের জিনিস। তাহলে অনেক কাছের জিনিস হলে কি হবো, সেটা থেকে নল লাগবে না, কোনো নল লাগবে না, এটা মনে রাখবা। এটা মনে রাখলে দেখবা যে বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কোনো ঝামেলা হইতেছে না। তার মানে কি নল দিয়ে আসে এনজাইম, আর এমনি আসে কি, মানে কাছ থেকে আসে যেটা, মানে নল ছাড়া আসে কি হরমোন, এটা মনে রাখবা। হরমোন নল ছাড়া, আর এনজাইম আসে কি নল দিয়ে, কারণ বহিঃক্ষরা গ্রন্থি। এনজাইম কি এসে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম নিঃসৃত হয়, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, এটা মনে রাখবা। সো বিষয় হলো রাসায়নিক পরিপাকে এই কায়েমের এগুলা কি, এটা হলো হরমোন নিঃসৃত হলো, খরিত হয় কি জন্য হয়, এনে হরমোনগুলো আল্লাহ তাআলা কি জন্য খরিত করছে, এটা মানে কি জন্য এই জায়গায় খরিত হইলো এটা তো জানার লাগবে, তাই না? এসব হরমোনের প্রভাবে পিত্তথলি, অগ্ন্যাশয় এবং আন্ত্রিক গ্রন্থি থেকে পিত্ত রস, অগ্ন্যাশয় রস এবং কি আন্ত্রিক রস নিঃসৃত হয়। এই যে হরমোনগুলো আসলে কি, এই যে পিত্তলবণকে কি করে পিত্তথলিতে যায় হেরে, যে কোলেসিস্টোকাইনিন কিছুক্ষণ আগে করলাম যে কোলেসিস্টোকাইনিন কি সংকোচনে কি পিত্তাশয়ে কি করে ক্ষুদ্রান্তে পৌঁছায়। তাহলে এই যে পিত্ত রস আনতে সহযোগিতা করলো, এবং কি অগ্ন্যাশয় রস আনতে সহযোগিতা করে কিছুটা, আবার আন্তরিক রস নিশ্চিত করার জন্য সহযোগিতা করে, যেমন আন্তরিক রস নিশ্চিতের জন্য করে হলো এন্টারোকাইনিন। এই যে এন্টারোকাইনিন সেটা কি আন্তরিক রস নিশ্চিতের জন্য সহযোগিতা করে। তাহলে এই যে সহযোগিতাগুলো করতেছে, কারণ এটা কারণ কি, উদ্দেশ্যটা কি, বা কারণ মানে এই আল্লাহ তাআলা হরমোনগুলা কি জন্য দিছে, এগুলা তো আসতে হবে, এগুলো আইসে কি খাদ্য পরিপাক করতে হবে, যার কারণে আল্লাহ তাআলা এই হরমোনগুলা দিছে আর কি। এবং কি সেগুলা কি এই রস মানে সবগুলা ডিউটেনামে বা ক্ষুদ্রান্তে নিয়ে আসলে কি খাদ্য পরিপাক করবে আর কি। তার মানে পিত্তরস কি ক্ষার জাতীয় তরল পদার্থ, পিত্তরস কি ক্ষার জাতীয় তরল পদার্থ, এটা মনে রাখো। এতে কোনো এনজাইম থাকে না, এটা কিন্তু মারাত্মক একটা এমসিকিউ যে এতে কোনো এনজাইম থাকে না। তাহলে পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসের সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত HCl প্রশমিত করে, এই যে বাইকার্বনেট বা এই যে হাইড্রোজেন আছে না, বাইকার্বনেট একটা ক্ষার। ক্ষার মানে কি অ্যাসিড ক্ষার মতবাদ, তোমরা কি পড়ছো অ্যাসিড ক্ষার মতবাদ হতে পড়ার কথা কেমিস্ট্রি, ওই যে সেকেন্ড পেপার পরিবেশ রসায়নের অধ্যায়ে ওই যে ইয়ার কথা কি জানি করে কয়টা বিজ্ঞানীর নাম বলে দেয়,
বিজ্ঞানীর নাম হলো আরেনিয়াস। তারপরে কি বনস্টেড লাউরি, এগুলা মতবাদ পড়ছো না? আরেনিয়াস মতবাদ মানে কি, যারা H+ দান করে তারা কি, তারা হলো অ্যাসিড, আর OH মাইনাস গ্রহণ করলে তারা কি, ক্ষার। আর বনস্টেড লাউরিতে আছে যে যারা H+ দান করে তারা কি, অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে তারা কি, ক্ষার। তার মানে কি, এই যে দেখো এখানে কি বাইকার্বনেট আয়ন, এটা কি মাইনাস, তাহলে যদি একটা হাইড্রোজেন গ্রহণ করে তাহলে কি H2CO4 হবো, তার মানে কার্বনিক অ্যাসিড হবো। তাহলে H2CO4 একটা কার্বনিক অ্যাসিড, তার মানে কি এই যে মাইনাস আয়ন আছে, তাহলে একটা হাইড্রোজেন কি পজিটিভ একটা গ্রহণ করব, মানে H+ আর CO3 কি মাইনাস 2 মাইনাস, তাহলে CO3 2 মাইনাস হলে তাহলে এর যোজনী যদি এর দিয়ে দেয় আর এটার যদি একটা এনে দিয়ে দেয়, তাহলে কি এর একটা H+ লাগতেছে, তার মানে সোডিয়াম যদি বাদ দেয়, সোডিয়াম বাদ দিলে এই CO3 মাইনাস একটা মাত্র কি H+ কি গ্রহণ করবে, একটা প্লাস H+ গ্রহণ করে। তার মানে কি ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী যে H+ গ্রহণ করে যে সেটা কি, H+ গ্রহণ করলে কি সেটা কি, অবশ্যই ক্ষার। সেটা কি অবশ্যই অ্যাসিড ক্ষার মতবাদ। আমি যদি ভুল করে না থাকি তাহলে হয়তোবা তোমরা পড়ছো অ্যাসিড ক্ষার মতবাদটা, সেটা হলো যে পড়ার কথা। ওই যে ব্রনস্টেড লাউরি অনুযায়ী H+ দান করলে যারা অ্যাসিড, আর H+ যারা গ্রহণ করে তারা কি, ক্ষার। আর আরএনএস মধ্যে OH মাইনাস দান করে তারা কি, H+ যারা দান করে তারা অ্যাসিড, আর OH মাইনাস গ্রহণ করলে তারা ক্ষার। সরি ভুল কইছি, OH মাইনাস যারা দান করে আর কি, তারা হলো ক্ষার আরএনএস মতবাদ অনুযায়ী। আর H+ দান করলে তারা কি, অ্যাসিড, আর OH মাইনাস দান করলে সেটা কি, ক্ষার। ঠিক আছে। সো বিষয় হলো যে এটা একটু মনে পড়ে নিও, সব কিছুর সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব আছে ইন্টার কানেকশন। এই কানেকশন যদি তৈরি করতে পারো তাহলে তুমি ভালো ছাত্র, আর যদি কানেকশন না তৈরি করতে তাহলে তোমার মানে ওরকম মানে হয়তো বা একটু ডাল প্রকৃতির, এটা মানুষ ভাববো আর কি। যাই হোক, এখন তাহলে বুঝতে পারছো, তাহলে এই যে সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষার উপাদান, আর এখানে বলা হয়েছে কি পিত্তরস কি ক্ষার জাতীয়, যেহেতু সোডিয়াম বাইকার্বনেট থাকে তার মানে কি সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষার পদার্থ, মানে H+ একটা গ্রহণ করতে পারে বনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, যার কারণে কি সোডিয়াম বাইকার্বনেট একটা ক্ষার। উপাদানটি পাকস্থলী থেকে আগত এসিডকে প্রশমিত করে অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। করবেই তো, কারণ এই যে ক্ষার, তোমার ধরো তোমার কাছে কি, তোমার কাছে ধরো টাকা বেশি, তাহলে টাকা বেশি এলে তাহলে তোমার মনে করো যে একটা গরিব আছে, তাহলে গরিবের কিছু দান করে দিয়ে তুমি কি, তোমার টাকা তো কিছু কমলো না, টাকা তো টাকাই থাকলো। ঠিক সেম ভাবে তাহলে এখানে ক্ষার বেশি থাকলে অ্যাসিড কিছু আইলো, আয়ের অ্যাসিডের কিছুটা অ্যাসিডের মানে ক্ষার দিয়ে অ্যাসিডের প্রশমিত করে দেখি লবণ পানি উৎপন্ন হয়, এটাকে লবণ পানি উৎপন্ন করলো। তারপরেও তো সেখানে কি থাকলো, সোডিয়াম বাইকার্বনেট থাকলো, সোডিয়াম বাইকার্বনেট থাকলো, তার মানে কি সেটা ক্ষার। আর পিত্ত লবণ তো অনেক, মানে পিত্ত রস তো অনেকখানি আসে, আর সে কিছু এই সিলকে প্রশমিত করে লবণ পানি তৈরি করলো আর কি, আর বাকি অংশ কি ক্ষার, তাহলে এক প্রকার কি ক্ষারীয় মাধ্যম সৃষ্টি হলো আর কি। ক্ষুদ্রান্তের বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অত্যন্ত প্রয়োজন। তার মানে কি এনজাইমের কাজ করার জন্য কোন মাধ্যম প্রয়োজন, ক্ষারীয় মাধ্যম প্রয়োজন। এবং কি কারণে এই এনজাইমগুলো পাকস্থলীতে ছিল না, কারণ আল্লাহ তাআলা জানে যে পাকস্থলীতে তো অ্যাসিড জাতীয় পদার্থ বা সেল অ্যাসিডিক মানে মাধ্যম আর কি, অ্যাসিডিক মানে মাধ্যম, এটা মানে ওই জায়গায় অ্যাসিডিক সবকিছু থাকে, এই সেল থাকে, অ্যাসিড জাতীয় থাকে, তাহলে এই সেল থাকলে সেটা অ্যাসিডিক জায়গা আর কি, অ্যাসিডিক জায়গা। কিন্তু এই ক্ষার জাতীয় জায়গা কোনটা, ক্ষুদ্রান্তে। তার মানে আল্লাহ তাআলা জানে যে ওই অ্যাসিডের জায়গায় মানে পাকস্থলী অ্যাসিডিক জায়গায়, সেই অ্যাসিডিক জায়গায় কি করা যাবে না, এই এনজাইমগুলা খরিত হবে না, যার কারণে ওই জায়গায় কি এই এনজাইমগুলা মানে পরিবেশ জাতীয় কি পরিপাক করার জন্য এনজাইমগুলা যে কাজগুলো, সবগুলা পদার্থ কি পরিপাক করার জন্য যে এনজাইমগুলা কি পাকস্থলীতে কাজ করে না, সবগুলা কোন জায়গায় কাজ করে, এই ক্ষুদ্রান্তে। কারণ ক্ষুদ্রান্ত কি ক্ষার প্রকৃতির, এবং কি ক্ষার মাধ্যম হইলে সেখানে কি পরিপাক করা সহজ, এই কারণে সেখানে ই করে নেয়। বেশ হলো, এটার পরে তারপরের অধ্যায়ে যাই, পরের টপিকসে যাই।
আচ্ছা যাই হোক, এখানে আর কিছু আছে, আরো কিছু আছে। যদি আমরা দেখি শর্করা পরিপাক, এখন বিষয় হলো যে এই যে খাবারগুলো আছে, যে কোনগুলা শর্করা, আমিষ আর স্নেহ, এগুলো আসলে পরিপাক হয় কিভাবে সেটা মানে প্রসেসগুলো এখানে লেখা আছে আর কি। কারণ আমরা আরো বড় হয়ে কি স্টার্চের গঠন, গ্লাইকোজেনের গঠন, মানে গ্লুকোজ দিয়ে গঠিত, এগুলা কি স্ট্রাকচার সহ আমরা যখন এমবিবিএস এ পড়াশোনা করবো তখন কি এগুলা বিষয়গুলো জানবো। কিন্তু এখন আপাতত এইভাবে লিখে রাখছে যে এমনি কি মানে বাংলা আর কি, বাংলা ওয়ার্ড লিখে রাখছে। এমবিবিএস হলে তখন দেখবা যে সব ইংলিশে পড়াইতেছে, সব ইংলিশে টার্ম গুলা এখানে দেওয়া আছে। তো শর্করা পরিপাক, অগ্নাশয় থেকে খরিত রসে শর্করা পরিপাকের জন্য নিচে বর্ণিত এনজাইমগুলো ক্রিয়াশীল হয়। এই যে এনজাইমগুলো ক্রিয়াশীল হয় কোনগুলা, এনজাইমের শেষে আমরা জানি কি লেজ থাকে, তাহলে অগ্নাশয় থেকে খরিত, তাহলে কি থেকে, অগ্নাশয় থেকে এনজাইমগুলো খরিত হইল আর কি। এনজাইমগুলো হলো অ্যামাইলেজ। আমরা জানি অ্যামাইলেজ কি কি করে, শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে। তাহলে এনজাইম, অ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল খাদ্য শর্করাকে মল্টোজে পরিণত করে। তার মানে যে স্টার্চ হলো কি এক বা একাধিক গ্লুকোজ এর মানে পলিমার, অঙ্কে গ্লাইকোজেনও একটা কি গ্লুকোজের পরিমাণ, এই দুইটা এই এটা বা এটাকে ভাঙ্গে কি অ্যামাইলেজ ভাঙ্গে কি মল্টোজে পরিণত। মল্টোজ কি এক প্রকার কি ডাইস্যাকারাইড, আমি বলছিলাম কিছু মল্টোজ কি ডাইস্যাকারাইড এরকম কিছু আর কি। সো পলিস্যাকারাইডকে প্রথমে কি ডাইস্যাকারাইডে পরিণত হলো। এখন এই মল্টোজ দুইবার দুই অণু মিলে এরকম গঠিত হয়েছে। এখন এই মল্টোজ এনজাইম কি মল্টেজ এনজাইম মল্টোজের উপরে কাজ করে। এই মল্টোজ একটা ধরো একটা ডাইস্যাকারাইড, মানে এটাও একটা শর্করা ধরো শর্করা, এন্ড এই মল্টেজ এনজাইম এই মল্টোজের উপরে কাজ করে কি গ্লুকোজ বানাইলো। এই যে দেখো ব্যাঙ্গে কি করলো, শর্করা মানে শর্করা গ্লুকোজে পরিণত করলো, মানে মেন সরল অণু কোনটা, গ্লুকোজ। তাহলে আমাদের আল্লাহ তাআলা কিভাবে বানাইছে দেখছো, অ্যামাইলেজ একটা এনজাইম দিছে। আমি মনে করি যে এগুলো আসলে আল্লাহ তাআলার এক একজন, মানে এই যে এই এনজাইমগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ধর্মের, ইসলাম ধর্মের, আমি মনে করি যে এগুলো আল্লাহ তাআলা হয়তো বা ফেরেশতা হিসেবে, মানে আল্লাহ তাআলা বলছে না যে বডিতে সবগুলা কি অনেক অসংখ্য ফেরেশতা তোমার একটা শরীর নিয়ে কাজ করতেছে, মানে সবসময় সার্বক্ষণিক তোমাকে দেখাশোনা করতেছে। আমি মনে করি যে আমার মনে হয়, আমি কোরআন শরীফ বুঝি না, কিন্তু বুঝি না, কিন্তু আমার মনে হয় যে আল্লাহ তাআলার এই কাজগুলা, এই অ্যামাইলেজ এনজাইম এগুলো আসলে কোনো এক্সিস্ট, হয়তো বা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে, এটা এরা নাম দিছে একটা অ্যামাইলেজ, কিন্তু এগুলো আসলে আল্লাহ তাআলা কোনো একটা মানে একটা প্রসেসের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলা মানে কাজগুলা করাচ্ছে আর কি। বিজ্ঞানীরা অ্যামাইলেজ যদি কই তাহলে অ্যামাইলেজ কাজ করে কিভাবে, মানে ধরো অ্যামাইলেজের একটা গঠন আছে বা যে কোনো একটা গঠন আছে গ্লাইকোজেনকে এইভাবে পরিবর্তন করে, আমি যদি কই তাহলে অ্যামাইলেজ এই বুদ্ধিটা পাই কেমনে, বা এইভাবে পরিবর্তন করে মোল্টোজে পরিণত করতেছে। আবার এই মোল্টোজ আবার মোল্টোজকে মেল্টোজ, মোল্টেজ আবার মোল্টোজকে মল্টেজ, মল্টেজ আবার কি মোল্টোজকে ভেঙে আবার কি করতেছে গ্লুকোজে পরিণত। এই বুদ্ধিটা এরা পাইলো কোন থেকে? এই কোশ্চেন করলে বিজ্ঞানীরা মনে করে যে, বা এই যে মানে বায়োলজিক্যাল যারা আছে আর কি, চিকিৎসাবিদ বা বলো যারা, তারা কি হা হয়ে যাবো, কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। তো এগুলো মনে রাখার বিষয়, এগুলো মুখস্থ করবো। তারপরে হলো শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী নিম্নোক্ত এনজাইমগুলো ক্রিয়াশীল। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হলো আন্ত্রিক অ্যামাইলেজ। এখানে যে আন্ত্রিক মানে ক্ষুদ্রান্তের যে অন্ত্র আছে বা ক্ষুদ্রান্তের যে প্রাচীর আছে সেটাকে আন্ত্রিক মানে ক্ষুদ্রান্তর মানে কি এটা অন্ত্র বলা হয়েছে না, সে অন্ত্রে কি থাকে অ্যামাইলেজ নামক একটা কি স্টার্চ এবং ডেক্সটিন। এই যে আমি ডেক্সটিন, ওই যে প্রথমে আমি বলছিলাম আমার লেকচারগুলো ধারাবাহিকভাবে, ডেক্সটিন একটা কি ডাইস্যাকারাইড বা এরকম কি, ডেক্সটিন একটা কি, প্রথম দিকে হয়তো ডেক্সটিনের কথাটা বলছিলাম। ডেক্সটিনের কথাটা প্রথম দিকে আমি বলছিলাম, ডেক্সটিন আসলে কি, ডেক্সটিন আসলে কি। এই যে গ্লুকোজের পরিমাণ হলো স্টার্চ, এবং গ্লুকোজগুলো যখন
দুটি যুক্ত হয় তখন তাকে ডাইস্যাকারাইড, এবং ডাইস্যাকারাইড কয়েকটি হলো কি গ্লুকোজ, সরি ডাইস্যাকারাইড কয়েকটি হলো সুক্রোজ, মল্টোজ, স্টার্চ সরাসরি ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট হয় না। গ্লুকোজ ভেঙে কি ডেক্সট্রিনে বা স্টার্চ ভেঙে কি ডেক্সট্রিনে কনভার্ট হয়, ডেক্সট্রিন থেকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট হয়, অর্থাৎ একটু একটু করে ভাঙে। তার মানে কি বুঝাইছে যে আসলে যে স্টার্চ যে আছে স্টার্চ, সেই স্টার্চটা কি সরাসরি কি গ্লুকোজে পরিণত হয় না, সরাসরি কি ভেঙে গ্লুকোজে ডাইস্যাকারাইডে কনভার্ট হতে পারে না। ডাইস্যাকারাইড কোনটা, যে মল্টোজ তারপরে কি সুক্রোজ, একটা ডাইস্যাকারাইড সরাসরি কি মল্টোজ এবং সুক্রোজে পরিণত হতে পারে না। তারা কি প্রথমে কি ডেক্সট্রিনে পরিণত হয়, প্রথমে ডাইস্যাকারাইডে কনভার্ট হয় না, সরি, প্রথমে স্টার্চ কি সরাসরি ভেঙে কি ডাইস্যাকারাইডে কখনো কনভার্ট হতে পারে না। স্টার্চ ভেঙে প্রথমে কি ডেক্সট্রিনে কনভার্ট হয়, ডেক্সট্রিন থেকে ভেঙে কি ডাইস্যাকারাইডে কনভার্ট হয়। তার মানে প্রথমে স্টার্চ কি ভেঙে কত ডেক্সট্রিনে কনভার্ট হয়, এবং কি ডেক্সট্রিন থেকে কনভার্ট হয়ে কি হয় ডাইস্যাকারাইডে কনভার্ট হয়। বুঝছো কথা? তারপর কি ডাইস্যাকারাইড থেকে আবার কি মনোস্যাকারাইড যেগুলো আছে সেগুলোতেই হয়। তাহলে ডাইস্যাকারাইডগুলো কি কি মল্টোজ এবং কি সুক্রোজ, এগুলো কি এক প্রকার ডাইস্যাকারাইড। তাহলে দেখো এই যে এখন এলো যে এই যে ডেক্সট্রিন আছে, এই ডেক্সট্রিনকে আমরা ভেঙে কি কি পাইতেছি দেখো, মল্টোজ মানে স্টার্চ বা ডেক্সট্রিন, এগুলো কি আদ্র বিশ্লেষিত হয়ে, আদ্র বিশ্লেষণ যে আছে কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি সপ্তম অধ্যায়ে পড়ছো যে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সেই আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় এই ডেক্সট্রিনের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের উপরে পানি আদ্র বিশ্লেষিত হয়ে মানে পানি যুক্ত হয়ে কি হলো অ্যামাইলেস এনজাইমের ক্রিয়ায় মল্টোজ এবং কি মল্টোট্রায়োস এবং কি ক্ষুদ্র ডেক্সট্রিনে কনভার্ট হয়। তার মানে কি এই যে ডেক্সট্রিন ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট হয়েছে, দেখছো এই যে ডাইস্যাকারাইড, মল্টোজ কিন্তু ডাইস্যাকারাইড। এই ক্ষুদ্র ডেক্সিন মানে এটা একটা বড় অণু, এটার ক্ষুদ্র অণু কি ডেক্সিন। আর মল্টোট্রায়োস মানে এটা একটা ধরো আর একটা ডাইস্যাকারাইড এরকম কিছু আর কি। তারপর কি এখন ভাই এই যে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, আমার মধ্যেও ছিল যে ভাই এই ডেক্সট্রিন মেক্সট্রিন স্টার্চ মার্চ আদ্য বিশ্লেষিত হয়ে অ্যামাইলেস এগুলো আমরা তো ভাই ছোটবেলা পড়ছি যে অ্যামাইলেস কি করে, শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে কি গ্লুকোজে পরিণত করে। কিন্তু এই যে আবার এই যে তাহলে কোন থেকে আইলো, অ্যামাইলেস আইলো ঠিক আছে ভালো কথা, কিন্তু এই যে আইসো অ্যামাইলেস এনজাইম আইসোমোল্টোজ মল্টোজ জাতীয় শর্করা জাতীয় আদ্র বিশ্লেষণ ঘটিয়ে মল্টোজ ও গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে এই যে আইসোমোল্টোজ এটা কোনটা আবার, যে আইসোমোল্টোজ ভাই এরকম ডাইস্যাকারাইডের অনেকগুলো নাম থাকে। এটা ধরো এই ডেক্সট্রিন এই সরি মল্টোজ যেমন ডাইস্যাকারাইড, আইসো আইসো কি আইসোমোল্টোজ এটা কি ধরো একটা ডাইস্যাকারাইড, এটার উপরে আবার বিশ্লেষিত আইসোমোল্টেস কি মল্টোজ এবং কি গ্লুকোজে পরিণত করতেছে। তার মানে এটা এটা আরেক ধরনের শর্করা, মানে একটা শর্করার নাম কি ডেক্সিন। আবার এরকম আরো অসংখ্য সময় আমিষের এই যেমন প্রোটিনের কি অনেক নাম থাকে না, লেসিথিন, তারপরে কি লেসিথিন, তারপরে আরো অনেকগুলা নাম আছে, মেলানিন, সরি ধরো মেলানিন, তারপরে হলো এরকম অনেক প্রোটিন আছে না, এক একটা প্রোটিন কি এক একটা বৈশিষ্ট্য গ্রহণ করে, যেমন কেউ চুলের জন্য কাজ করে, তারপরে কেউ কি বিভিন্ন কাজ করে মানে বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে সেগুলো হইলে পরে তাহলে কি গ্লুকোজেরও কি সেই মানে সেরকম একটা আছে না, আর সেরকম আলাদা আলাদা গ্লুকোজ আছে না অনেক, মানে গ্লুকোজের পলিমার, তারপরে কি ডাইস্যাকারাইড মানে পলিমার, তারপর আরো অনেক কিছু থাকতে পারে না, সেগুলা এইগুলা আর কি। যে আইসো মোল্টোজ কি পানির বিক্রিয়া করে কি হয়, আইসো মোল্টেজ এনজাইম কি হয় মোল্টোজ এবং কি গ্লুকোজে পরিণত করে, এগুলা মনে রাখবা। আবার এটা কি মল্টেস, এই যে মল্টেস এনজাইম কি মল্টোজকে বিক্রিয়া করে গ্লুকোজ গ্লুকোজ তৈরি করে। এই যে মল্টোজ এর উপর আদ্র বৃষ্টির মল্টেস এনজাইম কাজ করে কি গ্লুকোজ উৎপন্ন করলো। তারপরে সুক্রেজ কি সুক্রেজ হলো কি সুক্রোজ কি একটা ডাইস্যাকারাইড, তাহলে এই সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এই যে কি বললাম ডাইস্যাকারাইড, মল্টোজ একটা ডাইস্যাকারাইড, সেটা কি ভাঙ্গি কি গ্লুকোজ তৈরি করলো। আবার এই যে সুক্রোজ এটাও কি একটা ডাইস্যাকারাইড, এটার উপরে এনজাইম কি কাজ করো এস, লাস্টে কি আমরা কি বলছিলাম যে এনজাইমের শেষে কি এস উৎপন্ন হয়, তাহলে সুক্রোজের উপরে কাজ করবো এস, এটা কি সুক্রেজ হইলো এনজাইম আর সুক্রোজ হইলো একটি ডাইস্যাকারাইড। তাহলে এই সুক্রোজ নামক ডাইস্যাকারাইডকে, যে ডাইস্যাকারাইডকে ভেঙে এখনো গ্লুকোজ ও এখনো ফ্রুক্টোজ সৃষ্টি করে। এখন গ্লুকোজ
ফ্রুক্টোজ এগুলোর স্ট্রাকচার তো তোমরা জানোই। কারণ এমবিবিএস এ তোমরা এটা স্ট্রাকচার সহ কিভাবে পানি আদ্র বিশ্লেষিত হইলো, পানি কিভাবে কোন জায়গায় এই পানি যুক্ত হইলো, মানে কোন জায়গায় এই পানি যুক্ত মানে যোগ হওয়া মানে কি, পানি কি ভেঙে কি হবো, একটা কি এইচ প্লাস আর একটা ওএইচ মাইনাস মানে ভাঙবো, ভাঙ্গে কি এই গ্লুকোজের অণুর সাথে বা সুক্রোজ অণুর সাথে কি যুক্ত হবো, যুক্ত হয়ে কি হবো, গ্লুকোজ আর ফ্রুক্টোজ উৎপন্ন হবো। তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ তো জানো যে ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, তাহলে এটা কিভাবে ভেঙে কিভাবে কি হলো, এটা তোমরা অনার্সে বা এরকম এমবিবিএস এ করবো আর কি। এখন ল্যাকটেজ এনজাইম দুধের যে ল্যাকটোজ নামক দুধের যে শর্করা আছে, সরি সরি একটু বাইরে থেকে মানে বৃষ্টি নামছে তো, তার কারণে একটু বাইরে গিয়ে বলার জন্য যে কাপড়গুলো তোলার জন্য আর কি, সরি একটু টাইম নিয়ে নিলাম আর কি। তাহলে এরকম সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এর উপরে কি পানি বিশ্লেষণে এটা এমবিবিএস এ তোমরা কিভাবে স্ট্রাকচার গ্লুকোজ ফ্রুক্টোজ হলো সেটা জানবা। এবং কি ল্যাকটোজ এনজাইম দুধের ল্যাকটোজ নামক ডাইস্যাকারাইড, এখানে যে দুধের ভিতরে যেমন আমরা ভাতের ভিতরে মানে ভাতের ভিতরে এক প্রকার আর কি ডাইস্যাকারাইড আছে, বা ভাতের ভিতরে ধরো যে শর্করা আছে বা ডাইস্যাকারাইড আছে সেটার একটা নাম, আবার দুধের ভিতরে একটা ডাইস্যাকারাইড আছে সেটার কি নাম, এই যেমন ল্যাকটোজ, ল্যাকটোজ কি একটা ডাইস্যাকারাইড, সেটা কোন জায়গায় থাকে, দুধের ভিতরে থাকে। তো বুঝতে পারছো, তাহলে ল্যাকটোজ এনজাইম ল্যাকটেস, ল্যাকটোজ এটা কি ডাইস্যাকারাইড, আর ল্যাকটেস একটা এনজাইম, সেটা কি ল্যাকটোজের উপরে কি আদ্র বিশ্লেষিত হয়ে বা পানির সাথে বিক্রিয়া করে কি গ্লুকোজ এবং কি গ্যালাক্টোজে পরিণত হয়, এখনো গ্লুকোজ এবং কি এখনো গ্যালাক্টোজে পরিণত হয়। সো ভাই আজকে এই পর্যন্তই থাক, তারপরে কি এর পরের লেকচারে আমিষ পরিপাক, তারপরে কি স্নেহ জাতীয় পদার্থ, বা আমরা জানি কি গ্লুকোজ, আমিষ আর কি স্নেহ পদার্থ, এই তিনটাই পরিপাক হয়। আর বাকিগুলো যেগুলো আছে যে আমরা সুষম খাদ্যের মধ্যে আমরা 6টা অংশ পড়ি বা 6টা বিষয় 6টা উপাদান পড়ি, সেটা কি শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, আর এটা কি পানি। এন্ড ভিটামিন, খনিজ লবণ, পানি এটা কি সরাসরি আমাদের শরীর শোষণ করতে পারে, কিন্তু এই শর্করা, তারপরে আমিষ আর স্নেহ কি সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে না, যার কারণে কি এত আয়োজন, এত কিছু আয়োজন। যেগুলো তুমি মনে করো যে সরাসরি পাচ্ছ তোমার হাতের কাছে, ধরো সাপোজ তোমার হাতের কাছে যে কোনো কিছু একটা পাচ্ছ, সেটা কি সেটার জন্য তোমার কোনো পরিশ্রম করা লাগতেছে না, কিন্তু যখন তোমার অন্য কোনো মানে অন্য একটা জটিল বিষয় তোমার নিয়ে আসতে হবে বা করতে হবে, তখন কি অনেক আয়োজন করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো যার কারণে এই যে এত কিছু আয়োজন, এই যে আইসোমোল্ডোজ থেকে আইসোমোল্ডোজ থেকে আদ্রবিশিষ্ট মোল্টোজ এবং গ্লুকোজ সরল অণুতে কনভার্ট করতেছে। কারণ এই যে গ্লুকোজ কি একদম আমরা গ্লুকোজকে সরাসরি পেতে পারি না, কারণ আমরা খাদ্য গঠন করি সেটা কি জটিল গ্লুকোজ, মানে জটিল মানে গ্লুকোজের পলিমার। যেমন ধরো সাপোজ এই যে যদি কথাই কও, এই যে হলুদের কথা কও, কাঁচা হলুদ, এই হলুদ কি আমরা শুকাই কি করি, তারপরে ভেঙে গুঁড়া করে তারপরে তরকারি রান্নার মধ্যে দেয়, রান্না করা দেয়। তাহলে এখন গ্লুকোজ যদি গুঁড়াই পাইতাম আমরা সবসময়, এখন আমরা পাই মানে বাজার থেকে কিনে গুঁড়া পাওয়া যায়, কিন্তু বিষয় হলো যে এই যে এই গুঁড়াটা তো করছে, তারাও কেউ না কেউ তো করছে। তার কি প্রথমে আগে প্রথমে হলুদটা কি মাটি থেকে তুলতে হয়েছে, তারপরে শুকাইতে হয়েছে, তারপরে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কি মেশিনের মধ্যে ভাঙায় তারপরে কি হলুদ বানাইতে হয়েছে। তো এই যে এই প্রসেস আর কি।
যে এরকম একটা কি প্রসেসের মাধ্যমে আমাদের খাদ্য পরিপাক করতে হয় এবং কি গ্লুকোজ আমাদের শরীরে গ্রহণ উপযোগী করতে হয়। শুধু গ্লুকোজ নয়, অ্যামাইনো অ্যাসিড, তারপর কি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো কি সব আমাদের শরীরের দেহের উপযোগী করার জন্য আগে এই যে ভেঙে ভেঙে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদের করতে হয়। সো নেক্সট লেকচার পর্যন্ত প্রিয় ভাই বোনেরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু সাজেস্ট করো, যে সবার মাঝে আর কি একটু শেয়ার করে দিও। সো নেক্সট লেকচার পর্যন্ত সবাই ওয়েট করো বা অপেক্ষা করো। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।